প্রিয় দর্শক, এই সময়ের তরুণ প্রজন্মের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ শোনা যায়। তারা আত্মকেন্দ্রিক, তারা নিজেরটা শুধু ভাবে, অন্যেরটা ভাবে না। তারা পড়ালেখা যারা করে তারা পড়ালেখার মধ্যে বুঁদ হয়ে থাকে। আশেপাশে কি ঘটছে, তার কি দায় দায়িত্ব বলছে, সেটার বিষয়ে তারা খোঁজ খবর রাখে না। অনেকে আছেন আবার যে বলে থাকেন যে হয়তো অনেকে বিভিন্ন ধরনের নেতিবাচক কাজ, যেমন জঙ্গি বা এই ধরনের কাজের সাথে যুক্ত হয়, অনেকে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এ ধরনের অভিযোগ আসলে আমরা মনে করি যে খুবই কম, যেটা হয়তো মিডিয়াতে আসে। কিন্তু ভালো অনেক কাজ রয়ে গেছে যেগুলো আমাদের সামনে আসে না বা হয়তো খুব কম আসে। তো এরকম কিছু ভালো কাজ যারা করছেন, সারা দেশের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছেন বা তারা পজিটিভলি চিন্তা করছেন, নেতৃত্ব দিচ্ছেন, এসব তরুণরা কীভাবে শুধু নিজেরা না অন্য অনেককে একসাথে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায় সবাইকে, এবং আলটিমেটলি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো সেই রকম দুজন তরুণকে আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইয়াং নাইটের গেস্ট হিসেবে। সাইফুল্লাহ সাদেক সাংবাদিক, উনি সাংবাদিকতা করছেন, কিন্তু ওনার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, যেটা গবেষণা সংসদ বলছি আমরা, সেটার একদম প্রতিষ্ঠাতা সভাপতি। এটাই হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয়। এবং বলে রাখি যে এই ধরনের প্রতিষ্ঠান বা সংস্থা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম। তিনি আছেন এবং আমার সাথে আছেন আশরাফুল গনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন জার্নালিজম থেকে চমৎকার রেজাল্ট করেছেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। এবং এর সাথে তারা দুজনেই কিন্তু ভালো স্টুডেন্ট এবং অন্য অনেক কাজের সাথে তারা যুক্ত। তারা ফিল্ম নিয়ে ভাবেন, তারা ডিবেট করেন, তারা তার বন্ধুবান্ধবদের নিয়ে ভাবেন, তারা লেখালেখি করেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আমরা আশা করি আমাদের দর্শক যারা আছেন তরুণ, তারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবে তাদের কথায়। তো চলুন আমরা আজকের ইয়াং নাইট শুরু করব। প্রিয় দর্শক, আপনারা আমাদের ফোন করে মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন 81892117 নম্বরে। তো আপনাদের দুজনকে, সাইফুল্লাহ সাদেক এবং আশরাফুল গনি, দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আসার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো আছি। আচ্ছা, আপনাকে দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আমি প্রথমে যখন শুনলাম যে এই ধরনের একটা সংস্থা বা অর্গানাইজেশন বা কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, আমি যদি সহজ করে বলি যে এখানে স্টুডেন্টরা গবেষণা করবে, গবেষণাকে জনপ্রিয় করা বা গবেষণার যে অনিবার্যতা, যে এটা কতখানি গুরুত্বপূর্ণ বিষয়, এটা আসলে হয়তো আমরা অনেক পরে অনুধাবন করি বা বুঝতে পারি। তো এই বিষয়টা নিয়ে আগ্রহী হলেন কেন? বেশিরভাগ মানুষই তো গবেষণায় ভয় পায়, তাই না? কিন্তু আপনি আগ্রহী হলেন কেন এবং এটা একটু বড় করার এটা মোটিভেশনটা আসলো কোত্থেকে? এটি এই বিষয়ে কথা বলতে গেলে আসলে খুব বেশি কিছু কথা আছে, যেগুলো খুব সময়ের ব্যাপার আছে। এখানে অনেক কিছু বলতে গেলে মূলত আমি এমফিল করি। আমি যে অনার্স মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি ইতিহাস বিভাগ থেকে, সেই বিভাগে আমি এমফিল করছি বর্তমানে। আমি যখন এমফিলে ভর্তি হতে যাই, আমি খুব ডিমোটিভেট হয়েছি। আচ্ছা, বলছে কেন এমফিল করবে, তোমার তো মাস্টার্স শেষ, অনার্স শেষ, তুমি এমফিল কেন করবে? তুমি গবেষণা করে তুমি খাবে কি, পড়বে কি, চাকরি করবে, এখন চাকরি খুঁজবে। কিন্তু আমার তো একটা তাড়না আছে যে আমি আসলে এমফিল করতে, এটা তো আমার লক্ষ্য। আমার একজনের ভালো লাগা থাকে না যে আমি কি করব, সেটা আমার ব্যাপার। আমি বিসিএস হব না বিসিএস দিব নাকি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার ইচ্ছে হলো যে আমি এমফিলটা করবো, কারণ আমি পাশাপাশি সাংবাদিকতা করি। আমি চেয়েছি কি এমফিলটা গবেষণাটা শুরু করি। সেখান থেকে ডিমোটিভেট হওয়ার পরেও আমি কোনো উত্তর দিই নাই। আমাদের টিচাররাই আমাদেরকে ডিমোটিভেট করেছেন। এটা দুঃখজনক ব্যাপার। আচ্ছা, এটা মনে হয় ডিমোটিভেটেড করে মানে এক ধরনের ভালো করেছেন, হয়তো ভালোর জন্যই হতে পারে, ওনার কাছে এটা ভালো মনে হয়েছে। কিন্তু প্রত্যেকের একটা প্রত্যাশা থাকে, কিন্তু আমি ওটাতে দমে যাইনি। আমার মতো করে আমি চেষ্টা চালাই এবং ভর্তি হই গবেষণার জন্য এমফিলে। তখন থেকে এবং একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সোসাইটিগুলো আছে, ডিবেটিং সোসাইটি, ফিল্ম সোসাইটি, কালচারাল সোসাইটি, এই সোসাইটিগুলোর বিভিন্ন নিউজগুলো আমি করি, ফিচার করি বিভিন্ন পত্রিকায়। করতে গিয়ে কি দেখা যায় যে টিএসসি ভিত্তিক যে সংগঠনগুলো আছে এগুলোর সম্পর্কে আমি ভালোভাবে আয়ত্ত আনি এবং জেনে যাই। জানতে জানতে দেখতে পাই যে সব কিছু আছে, সংস্কৃতি নিয়ে গবেষণা কাজ আছে, ডিবেট নিয়ে কাজ আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে লক্ষ্যটা, মূলত যে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে লক্ষ্য নিয়ে একজন স্টুডেন্টকে ভর্তি হতে হয়, মানে আমাদের লক্ষ্যটা যেটা মূলত জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞান বিতরণ সমাজের উন্নয়ন, এটা কি করতে হয়, এটার জন্য গবেষণা করতে হয়। সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মধ্যে তাড়না কিন্তু দেখা যায়নি।
এরকম কোনো সোসাইটিও ছিল না। তো আমি খুব ফিল করলাম, মানে গবেষণা স্কোপ ছিল যে খুব ভালো স্টুডেন্ট সে এমফিল করবে বা উচ্চতর গবেষণা করবে বা ভালো রেজাল্টের জন্য থিসিস লিখবে, কাজ টাজ করবে, এটা ছিল এক ধরনের একটা সিস্টেম বা আছে না আছে প্রত্যেকটা আমাদের ইউনিভার্সিটিতেও আছে, অনেক প্রায় 51টা বা 52টার মতো আপনার গবেষণা সেন্টার আছে। ওখানে আমাদের শিক্ষকগণ গবেষণা করেন, তারা বিভিন্ন কার্যক্রম চালান, কিন্তু আমাদের শিক্ষার্থীরা ওই বিষয়ে কোনো সচেতন না। হ্যাঁ, এখানে একটা গ্যাপ আছে, বা থাকলে খুবই লিমিটেড স্টুডেন্টদের খুব স্কোপটা, লিমিটেড। হ্যাঁ, একটা গ্যাপ আছে, একটা দূরত্ব আছে। তা আমি এটা খুব ফিল করলাম। পরে ভাবলাম এটা নিয়ে কি করা যায়। প্রায় 2 বছর আগে বিষয়টা এরকম ভাবতে ভাবতে আমি সময় যায়, আমার মধ্যে এরকম একটা চিন্তা আসে। 1 বছর পরে এসে আমি চিন্তা করলাম একটা সোসাইটি করি। শিক্ষার্থী টিএসসিতে এতগুলো সোসাইটি আছে, আমি একটা গবেষণা নিয়ে সোসাইটি করি যেটা শিক্ষার্থীরা চালাবে। আমরা এরপরে অংশটুকু আবার আপনার কাছে আসবো। আমরা আশরাফুল গনি, আশরাফুল নামে ডাকতে পারি তো? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আশরাফুল গনির সাথে কথা বলে আপনার সাথে আসবো। আচ্ছা, আপনার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি দেখলাম যে আপনার প্রোফাইলে যে অনেক কাজের সাথে আপনি যুক্ত। ফিল্ম সোসাইটিতে আছেন, অর্গানাইজ করছেন, ডিবেটের কখনো অ্যাডজুডিকেটর, কখনো ডিবেট করছেন, কখনো অর্গানাইজ করছেন, নানান ধরনের কাজের সাথে যুক্ত। তারপরে আবার সেরা রেজাল্ট, তো এইটা কিভাবে সম্ভব হলো? আসলে ইচ্ছা থাকলে সবকিছু অনেক, আসলে সত্যি কথা বলতে কি, অনেকেই যারা আমরা জানি বা দেখি বা অভ্যস্ত যেটা দেখে, যে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে কোনো ধরনের কোনো কাজের সাথে পাওয়া যায় না। হ্যাঁ, হয় লাইব্রেরিতে থাকে, ক্লাস করে, নাইলে রুমে গিয়ে পড়ে। তো আপনার এটা ছিল কি, ম্যাজিকটা ছিল কি? আচ্ছা, ম্যাজিকের কিছু নেই। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ইচ্ছা ছিল ভালো করার। আর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম যখন আসি, তো একটা জিনিস হচ্ছে যে পুরো ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি। তো আমার কাছে হচ্ছে 2টা ক্লাসরুম, এক কলা ভবনে যেখানে আমাদের ক্লাস হতো, একটা হচ্ছে টিএসসি আমার ডিবেটিং রুম অথবা আমার হলের ডিবেটিং ক্লাব। তো যেসব প্রথম দিকে আমার রেজাল্ট একটু খারাপ ছিল, প্রথম 4টা সেমিস্টার একটু ডিলেমাতে ছিলাম। যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলাম, এসএসসি ইন্টারমিডিয়েটের রেজাল্ট ভালো ছিল, এখানে পড়বো কি পড়বো না, নাকি মেডিকেলে চলে যাবো, একটু ডিলেমাতে ছিলাম। বাট যখন সেট করলাম যে না, আমি এখানে থাকবো, রেজাল্ট ভালো করতে হবে, মানে 4th সেমিস্টার হয়ে যাওয়ার পরেও? হ্যাঁ, আচ্ছা, 4টা সেমিস্টার যাওয়ার পরে তখন মনে হলো যে না, আমার ভালো করতে হবে। 5 নম্বর সেমিস্টার থেকে ভালোভাবে পড়াশোনা শুরু করলাম। আর একটা জিনিস আমি খুব বেশি করেছি, ফার্স্ট ইয়ার থেকে 5টা সেমিস্টার, মাস্টার্স সহ 10টা সেমিস্টার আমার ক্লাস অ্যাটেন্ডেন্স এটলিস্ট 95% হবে। আচ্ছা, আমি সবসময় রেগুলার ক্লাসে যেতাম। প্লাস আসলে ডিবেট করার জন্য এক্সট্রা কোনো সময় দিতে হয় না, ক্লাসের সময় ক্লাস করেছি, ডিবেট শুক্র শনিবার থাকতো, ওই সময় ডিবেট গিয়ে করতাম। পরীক্ষার মাঝখানে অনেক সময় ডিবেট টুর্নামেন্ট ছিল, তো ওই সময় পরীক্ষার মাঝখানে হচ্ছে আপনার যখন ডিবেট করতাম তখন ডিবেটের মাঝখানে যে সময়টা ছিল শীট নিয়ে যেতাম, তখন হচ্ছে পড়াশোনা করতাম। আচ্ছা, তারপর হচ্ছে আপনার দেখা গেল অনেক সময় আমার এখনো মনে আছে, আমরা গত বছর, আমি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিল্ম ক্লাবের প্রেসিডেন্ট। তো গত বছর অক্টোবরে হচ্ছে আমরা ফার্স্ট এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল করলাম। তখন হচ্ছে আমি যেহেতু খুব দায়িত্ব বেশি, বিশাল বড় একটা ফেস্টিভ্যাল, তখন আবার মিড টার্ম চলতেছিল। তো 2টার মধ্যে হচ্ছে একদম সামঞ্জস্য করে, তো দেখা গেল যে এরকম হয়েছে যে মিড টার্মের পড়াটা আগে পড়ে রাখতাম, তখন গিয়ে হচ্ছে কাজ করতাম। আবার এসে মানে সাথে সবসময় একটা শিট থাকতো, যখনই টাইম পেতাম চেষ্টা করতাম পড়াশোনা করার। তবে সবচেয়ে বেশি যেটা আমাকে হেল্প করেছে সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট এনভায়রনমেন্ট। আমি ক্লাস কখনো মিস দেই নাই, মিস করার চেষ্টাও করি নাই। তো ক্লাসের পরে দেখা যেত ক্লাসে শেষ হয়ে যেত, তারপর হচ্ছে ফ্রেন্ডদের সাথে কথা বলা, অথবা মানে আমার যা মনে হয় রুটিন মাফিক আপনি যদি সবকিছু পরিচালনা করেন তা আসলেই সম্ভব। মানে এটা আহামরি কিছু আমি না। যদি আবার ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাই সেটা করব। ঠিক আছে, অবশ্যই যারা শুনছেন বা যারা স্টুডেন্ট তারা নিশ্চয়ই এটা মানবেন যে যদি আমি মানে আসলে কোনো কাজেই ক্ষতিগ্রস্ত হবে না, এটা বলতে পারি না যে ডিবেটের জন্য আমার রেজাল্ট খারাপ হলো অথবা রেজাল্টের জন্য আমার ডিবেটটা ভালো হলো না। বছর অনেক সময়, অনেক সময়, তো 5 বছর সময়, যেমন এখানে আমি শুধু ফার্স্ট ইয়ারে আমি ফটোগ্রাফি ক্লাবের সাথে ছিলাম, তো পরে খুবই টান ছিল ফটোগ্রাফির প্রতি, তো পরে হচ্ছে টাকা পয়সা জমায় ডিএসএলআর কিনলাম, পরে সেই শখ ছুটে গেল, ক্যামেরা চলে গেল। এই শখটা মনে খুব একটা শক্ত ছিল না। আচ্ছা, সেটাই তো মূল কথা এটাই, যদি আমার ফোকাস থাকে যে আমি কি অ্যাচিভ করতে চাই, সেটা যদি ফোকাস থাকে, আমি যদি ডেডিকেটেড থাকি আমার কাজের প্রতি, সেটা যে কোনো কাজ হোক, অর্গানাইজিং হোক, ডিবেট করা হোক, ফিল্ম দেখা হোক, পড়াশোনা হোক, আমি বিশ্বাস করি দুটো কাজ, একটা হচ্ছে ভালো রেজাল্ট করা, ভালো স্টুডেন্ট হিসেবে ভালো রেজাল্ট করা, পাশাপাশি হচ্ছে যে একজন ভালো অর্গানাইজার বা পারফর্মারও পাশাপাশি। হ্যাঁ, তো দুটো কাজকে মানে একটা আরেকটাকে হেল্প করে কোনোভাবে? অবশ্যই। কিভাবে করে? হ্যাঁ, প্রথম যেটা হচ্ছে, আমি এখন যেহেতু সমকালে কাজ করছি রিপোর্টিংয়ে, তো যখন আমি
ডিবেট যখন করি আমাদের খুব কম সময় থাকে, 5 মিনিটে অনেক কথা বলতে হয়। তো 5 মিনিটে আমাদের যখন অ্যানালাইসিস হয় যায় একটা বিষয়ে কথা বলি, টু দ্য পয়েন্ট কথা বলতে হয়। পরীক্ষার খাতায় একই জিনিস, টু দ্য পয়েন্ট লিখতে হয়। আমি যা লিখবো টু দ্য পয়েন্ট লিখবো, স্ট্রাকচারাস ওয়েতে লিখবো, যে কাজই আমরা করি না কেন। তো ওইটা একটা জিনিস ছিল, নলেজ গ্যাদারিং করা এবং সবচেয়ে বড় ব্রেন স্টর্মিং করা। তো আমাদের কোয়েকশনগুলো একটু ক্রিটিক্যাল হতো, জার্নালিজম একদম সোজাসুজি না দিয়ে দেখা যেত ঘুরিয়ে ফিরে। তো এই জিনিসটা একটু অ্যাডভান্টেজ পেয়ে যেতাম আর কি। আর সিস্টেমটা অনেক মানে ওই ধরনের চিন্তা ভাবনার মধ্যেই থাকতে হতো। আচ্ছা, এবার আমি আবার আপনার কাছে আসবো সাদেক ভাই। সেটা হচ্ছে যে এই যে আপনি মনে করলেন সবাইকে নিয়ে একসাথে কিছু করতে হবে, স্টুডেন্টদেরকে গবেষণার কাজের সাথে যুক্ত হতে হবে, তো তারপরে সবাইকে নিয়ে একটা সংসদ বা যেটা সোসাইটি যেটা করলেন আপনি। তো এখন আমি যদি আপনার কাছে জানতে চাই যে ঠিক কী ধরনের গবেষণা চর্চা এখানে হয়? এটা বলতে গেলে আমাদের গবেষণা সোসাইটির একটা লক্ষ্যের কথা বলতে হবে এবং আমাদের স্ট্রাকচারটা কীরকম সেটা বলতে হবে। জি প্লিজ। প্রথমত আমাদের লক্ষ্যটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করা, এটা ছিল আমাদের প্রথম টার্গেট। আর একটা হচ্ছে উদ্বুদ্ধ করার পাশাপাশি শুধু যে একাডেমিক গবেষণা করবে আর বইয়ের ভিতরে বোধ হয়ে থাকবে বা ওই যে প্রাচীনকালের যারা জ্ঞানী গুণী মানে আগের যারা আওলা জলা চুল বা একেবারে এরকম না, আমরা সেরকম চিন্তা করি নাই। আমরা চিন্তা করলাম যে একটা স্মার্টনেস থাকবে অবশ্যই, এবং একই সাথে গবেষণা করবে, ক্যারিয়ারের কথা চিন্তা করবে। ক্যারিয়ারটা হচ্ছে গবেষণায়, কারণ মডার্ন গবেষক। এটা আপনি মডার্ন বলতে পারেন বা এটা একটা ব্যতিক্রমী একটা দিক চিন্তা বলতে পারেন। যেমন আমি যদি একই সাথে গবেষণাটা করি এবং গবেষণায় ক্যারিয়ার করলাম, ক্যারিয়ারটা আমার গবেষণায় হলো। কারণ বাংলাদেশে বলেন বা দেশের বাইরে বলেন, গবেষণার ক্যারিয়ারের জন্য অনেক স্কোপ আছে। বাংলাদেশে তো অসংখ্য গবেষণা প্রতিষ্ঠান আছে, ইভেন টেলিভিশন মিডিয়াতেও গবেষণা দরকার, প্রত্যেকটা সেক্টরে গবেষণা দরকার, এবং অলরেডি গবেষণা প্রতিষ্ঠানও আছে সরকারি বেসরকারি, সেখানে জনবল দরকার। আমরা চিন্তা করলাম এই জনবলগুলো তরুণরা সৃষ্টি হোক, তরুণদের মধ্য থেকে যাক। তো এখানে এটা করতে গিয়ে যেটা করলাম, আমরা একটা টিম করলাম প্রথমে, 33 জনের একটা কমিটি। এরপরে মেম্বার সংগ্রহে গেলাম। মেম্বারের যখন আমরা ঘোষণা দিলাম যে আমরা মেম্বার নিব সোসাইটির জন্য, অনেক সাড়া পড়লো, পুরো ক্যাম্পাস ভেবে একটা সাড়া পড়লো, এবং 700 জন স্টুডেন্ট আবেদন করে সদস্য হওয়ার জন্য। এবং আমরা অবাক হয়ে যাই, অনেকে বললো যে কি না, যদিও আপনি এটার মেম্বার কি? আচ্ছা, আমি রিসার্চের সাথে যখন জড়িত ছিলাম, রিসার্চের কাজও করেছি হচ্ছে একটা সার্ভে আন্ডারে, মানে এটা হচ্ছে তো কালচার বাইরে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। হ্যাঁ, ওই সৌভাগ্য হয় না সাথে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিভিন্ন কাজে। আমরা কি ধরনের গবেষণা সেখানে যাই। তো ওখানে সদস্য নেওয়ার পর আমরা 700 জনের মধ্য থেকে ভাইবার মাধ্যমে 470 জন স্টুডেন্টকে আমরা সদস্য করি, এবং বিভিন্ন এরিয়া নিয়ে কিছু ব্রড এরিয়া আছে গবেষণার জন্য, যেমন এডুকেশন, সায়েন্স, বায়োসায়েন্স, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট, হিস্ট্রি, এরকম বিভিন্ন ব্রড এরিয়া নিয়ে এক একটা টিম করলাম আমরা। ধরেন আমি যদি গবেষণা করি মিডিয়া নিয়ে, তাহলে আমি ওই মিডিয়া টিমে আছি। এরকম 18টা টিম করেছি আমরা। আচ্ছা, এই টিম ভিত্তিক কাজ চলছে আমাদের। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে প্রস্তুতি, শিক্ষার্থীদেরকে প্রস্তুত করা। আচ্ছা, আমি একটা বিষয় আমার হঠাৎ করে মনে হলো, সেটা হচ্ছে যে একজন যদি এরকম গবেষণার চর্চার মধ্যে থাকে, একটা ইউনিভার্সিটিতে পড়া অবস্থায়, সে তার ডিপার্টমেন্টের কোনো গবেষণা করছে না, কিন্তু এর বাইরেও সে গবেষণা করছে, অনুসন্ধান করছে, জগৎকে জানছে, তো এইটা যে শুধু তার ক্যারিয়ারেই লাগবে এমন কি, নাকি যেমন সে যদি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তার ব্যক্তি জীবনেও তো, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে এটা প্রয়োজন আছে, যে একটা ব্যাপার গবেষণা তো, যেটা বিষয়কে প্রতিটি ক্ষেত্রে দেখা, সে গবেষণা ক্যারিয়ার না নিক, সে বিসিএস দেখ, বিসিএস এর প্রশাসনে যাক, কিন্তু সে কাজ করার সময় চিন্তা করবে, গবেষণা করবে। তার যে জীবনের প্রত্যেকটি স্তরে কিন্তু তাকে কোনো না কোনো ভাবে গবেষণা করতে হবে, গবেষণা না করে কিছু হবে না। কারণ আজকে যে প্রোগ্রামটা করছি, এখানে যদি গবেষণা না করতাম, তা গবেষণা না করলে তো এই টিম এটা তো অর্গানাইজড হয় না। আপনাদের কি এমনিতেই কি এরকম মনে হয় যে যে বিষয়টা নিয়ে এখন গবেষণা, যেমন আমি মনে করি যে সড়ক দুর্ঘটনা নিয়ে আমাদের অনেক গবেষণা দরকার, এটা এই ধরনের চিন্তা কি আমি যে প্রথমে বললাম, আমরা প্রস্তুতি পর্বে আছি। আচ্ছা, আমাদের লক্ষ্যটা ছিল একটা সংগঠন প্রতিষ্ঠা করা এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা, উদ্বুদ্ধ করা। সেটা আমরা অনেকটাই পেরেছি বলে আমরা বিশ্বাস করি। গুড, এটা শুরু হয়েছে। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আশরাফুল আপনাকে দিয়ে শুরু করব। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার এই দুই কৃতি তরুণকে আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথে থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পরেও আবারও আমরা ফিরে আসলাম আমাদের ইয়াং নাইট নিয়ে। আজকে আমার সাথে দুজন অতিথি আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজনের ছাত্র। সাইফুল্লাহ সাদেক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রেসিডেন্ট। আর আশরাফুল গনি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, এবং তারা দুজনে লেখাপড়ার পাশাপাশি অন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত, এবং এর পরেও তারা কিন্তু তাদের নিজের জায়গা থেকে বিচ্যুত হননি বা ফোকাসটা ঠিক রেখে তারা তাদের পড়ালেখাটা করে গেছেন এবং অন্যান্য কাজের সাথে সবাইকে সম্পৃক্ত করে একটা চমৎকার নেতৃত্বের উদাহরণ রেখেছেন ইতিমধ্যে। তা আমি বিরতিতে যাওয়ার আগে বেশ কয়েকটা বিষয় নিয়ে জানতে চাইছিলাম। এবার আপনার কাছে জানতে চাইবো আশরাফুল, যে আপনি একটা পর্যায়ে বলছিলেন যে আপনার রেজাল্ট প্রথম দিকে আপনার রেজাল্ট খুব একটা ভালো হয় নাই। হ্যাঁ, প্রথম দিকে রেজাল্ট ভালো নেই, ফোর্থ সেমিস্টার মনে হয়, তাই না? ফিফথ সেমিস্টারে হ্যাঁ, ফিফথ সেমিস্টার পর্যন্ত আপনার রেজাল্ট, তারপরে আপনি একদম ডিটারমাইন্ড যে আপনাকে ভালো করতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো এইটা আমি আরেকটি বিষয় যুক্ত করছি এইখান থেকে আপনি কিভাবে ঘুরে আসলেন। পাশাপাশি আর মানে সম্পূরক প্রশ্ন যেটা হচ্ছে যে অনেককে আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকা অবস্থা অনেক ভালো রেজাল্ট করে আসছেন, ম্যাট্রিক ইন্টারমিডিয়েটে বা ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার অনেক ভালো করছেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখে সে বিভিন্ন ধরনের বাজে কাজের সাথে যুক্ত হচ্ছেন, কেউ হয়তো মাদকাসক্ত হয়ে যাচ্ছেন, কেউ জঙ্গি হয়ে যাচ্ছেন, নানানভাবে কিন্তু তারা কি বলবো একদম ছিটকে পড়ছেন। তো আপনি কিভাবে ফিরে আসলেন এবং তারা কেন ওই পথে চলে যায়, এটা বলবেন। আচ্ছা, প্রথম জিনিসটা হচ্ছে মানুষের হতাশা, যেটা বলছেন ডিপ্রেশন, সেটা যে কোনো লেভেলে আসতে পারে। আর আমার রেজাল্ট এত খারাপ ছিল না, মানে জিনিস যেটা ছিল টপ ক্লাস ছিল না আর কি। আচ্ছা, তো সেটা মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড ছিলেন না, ওইরকম না, মানে টপ 10 এ ছিলাম না। আচ্ছা আচ্ছা। তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও সবসময় বলতো যে রেজাল্টটা হচ্ছে ঊর্ধ্বমুখী এবং উঠবে, তো ওটা গাণিতিক হারে উঠবে না জ্যামিতিক হারে উঠবে, আমার মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে। একজন বড় ভাই আছেন যিনি হচ্ছে আমাকে সবসময় গাইড করতেন, উনি আমাকে বলছেন যে তোমার মধ্যে ট্যালেন্ট আছে, যদি চেষ্টা করো তাহলে ভালো করতে পারবা। কিছু শিক্ষক ছিলেন যারা সবসময় বলতেন যে একটু পড়াশোনা করো তাহলে ভালো করবা। মানে কিছু মানুষ আমার উপর তাদের কিছু বিশ্বাস ছিল, সেটা হচ্ছে খুব বেশি ইন্সপায়ার করেছে। আর ডিপ্রেশনের যে বিষয়টা, ডিপ্রেশন তখন আসবে যখন হচ্ছে আপনি নিজের আত্মতুষ্টিতে ভুগবেন না, মানে আপনার মনে হবে সবকিছু বিষাদময়। আমি আসলে ওইটা নিয়ে আত্মতুষ্টিতে ছিলাম যে হ্যাঁ চলছে তো, আর ভালো করে কি করব, আমি তো ক্লাব করছি এত। তো টিচাররা যখন বললো, অথবা বড় ভাই ফ্রেন্ড যখন বললো যে তুমি এর চেয়েও ভালো করতে পারো, তোমার মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে, জাস্ট একটু পরিশ্রম করো, আরো পরিশ্রম করো, আরো এফোর্ট দাও, তখন মনে হলো যে না পারবো। তখন সেই মুহূর্তে আমার মনে হলো যে আমি চেষ্টা করে দেখি, চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। তারপরে তো হয়েছে। হ্যাঁ, কিন্তু অনেককে কিন্তু বলা হয় যে তুমি পারবা, তুমি ভালো, আরো চেষ্টা করো, কিন্তু সে কিন্তু জায়গা থেকে ট্র্যাক থেকে বের হয়ে যায়। এই ফ্রাস্ট্রেশন গুলো বা এই জিনিসগুলো কেন হয়? ফ্রাস্ট্রেশন বেসিক্যালি মানুষের, বা আপনি আপনার বন্ধু বান্ধব বা যারা আশেপাশে হলে থাকেন বা দেখেছেন আপনার আড্ডার মধ্যে অনেককেই কিন্তু অনেক সম্ভাবনাময় তরুণ তরুণী কিন্তু ঝরে পড়ছে, এটা কি কারণে হয় যে তারা গাইড পায় না, ইন্সপাইরেশন পায় না, না আসলে এটা তাদের সুখের অসুখ? আচ্ছা, ইনার ইন্সপাইরেশন বলতে একটা কথা আছে, ভিতর থেকে আসা যে আমি কি অ্যাচিভ করতে চাই। দেখা গেল একজনের খুব সেলফ মোটিভেশন, যে আমাকে নিজেকে সবসময় প্রাণবন্ত থাকতে হবে। আর তরুণরা যদি প্রাণবন্ত না থাকে তাহলে কারা থাকবে? অবশ্যই। না, যে আমার যদি তারুণ্যের ভিতরে বার্ধক্য থাকে, যে অল্পতেই হতাশ হয়ে গেলাম। আমার কিন্তু অনেক সাকসেসফুল, যেমন আমি ইউএস এর একটা স্কলারশিপ, সুসি প্রোগ্রামটার নাম, প্রতি বছর হচ্ছে 8 জনকে নিয়ে যায়। তো সেখানে আমি টপ 8 এ ছিলাম, সেখানে 5 জনকে নেয়, আমি ওইখান থেকে বাদ পড়লাম। আচ্ছা, অনেক বিশাল একটা শখ। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে ডিবেট করতে, এডুকেটেড করতে যাওয়ার কথা ছিল, সবকিছু রেডি, ভিসা পেলাম না। বিন্দু মাত্র কষ্ট। তারপর কি মানে কষ্ট পেয়েছি কিন্তু বিতর্ক ছাড়িনি। গুড। পরের বছর আবার জাকার্তাতে গেলাম ডিবেট টুর্নামেন্টে। তারপর ইন্ডিয়াতেও গিয়েছিলেন? ইন্ডিয়া। তারপর এরকম অনেক ডিবেট করতে যাই, দেখা যায় ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড একটা ডিবেট হেরে গেলাম। আচ্ছা, আর ডিবেট করবো না, মানে মন খারাপ হয়। কিন্তু এটা এর পরের টুর্নামেন্টে হচ্ছে আরো দ্বিগুণ শক্তিতে আসতে পারি। আমি সবসময় সবকিছু জিতবো, ইটস নট লাইক দ্যাট। আমি সবসময় সবকিছু পাবো না, সবসময় সবকিছু নিজের মতো করে। এই বিষয়টা আমাকে বলেন, সেটা হচ্ছে যে একজন যিনি বিতার্কিক ডিবেটর, তিনি ডিবেট করে আসছেন, ডিবেট অর্গানাইজ করে আসছেন, সে এবং একজন কখনো বিতর্কের ধারে কাছে যায় নাই, দুজন যখন কোনো পেশাগত জীবনে যাবে বা বা ব্যক্তিগত জীবনে, তারা দুজন কি, যিনি ডিবেট করতে বড় আছেন, তিনি কি একটু বেশি অ্যাডভান্টেজড হবেন সামহাও, বা তিনি কি বেনিফিট পাবেন তার পার্সোনাল লাইফে বা প্রফেশনাল লাইফে? আচ্ছা, ডিবেট নিয়ে শুধু বলি না, ওভারঅল যে কোনো অর্গানাইজেশন,
মনে করেন ফিল্ম ক্লাব হতে পারে, মাইম ক্লাব হতে পারে, রিসার্চ সোসাইটি হতে পারে, যে একটা মানুষ যে হচ্ছে ভলান্টারি ওয়ার্কে ছিল, সে সংগঠন করেছে, আরেকজন মানুষ যে পড়াশোনা করেছে কিন্তু কোনো ধরনের সংগঠন করে, হয়তো অনেক ভালো রেজাল্ট আছে। হ্যাঁ, আমি যখন কাজে ঢুকলাম সবচেয়ে বড় যেটা হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্টের প্রেশারটা। আপনি কিন্তু পড়াশোনা করা অবস্থায় কখনোই এটা ফিল করবেন না। ক্লাসরুম এনভায়রনমেন্ট কখনোই আপনাকে ওয়ার্কিং এনভায়রনমেন্টের যে প্রেশারটা, যে চাপটা, সেটা কখনো অনুভব করবে না। কিন্তু আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করি তখন একটা চাপ থাকে, ভালো করে অ্যাসাইনমেন্ট থাকে, একটা ভালো করে একটা তাড়না থাকে, ডেডলাইন থাকে, ডেডলাইন মিট আপ করতে হবে, এবং সবচেয়ে বড় কথা রিওয়ার্ডটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। যেমন আমার কিন্তু ক্লাসমেটরা আমার কলিগ না, কিন্তু আমি যখন একটা কালচারাল প্রোগ্রাম করি অথবা যখন একটা রিসার্চ সোসাইটিতে থাকি অথবা যে কোনো একটা সোসাইটিতে থাকি, তখন কিন্তু আমার সাথে যারা আছে তারা কিন্তু আমার কলিগ, মানে এজ এ টিম আমরা কাজ করি। আমি জানি না আপনি যে কোনো অর্গানাইজেশনে কাজ করেন, এজ এ টিম ছাড়া আপনি কাজ করতে পারবেন না। টিম ওয়ার্কটা আপনাকে শিক্ষা দেবে অর্গানাইজেশন, এবং অর্গানাইজিং ওয়েতে কাজ করা। আমার একটা কাজ করতে স্ট্রাকচারালি চিন্তা করতে হবে যে আমি এই কাজটার পরে এই কাজটা করব, এই কাজটার পরে এই কাজটা করব। সেটা হচ্ছে থিওরি আপনাকে কখনো দিবে না, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, মানে এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থাকবে এবং এটা লিডারশিপটাও কিন্তু তৈরি হয় সেই জায়গা থেকে। আচ্ছা, এবার আমি আপনার কাছে আসবো আবার সাইফুল্লাহ সাদেক, যে আপনি যে গবেষণা, আপনাদের যে সংসদটি, যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই অনুমোদন দিয়েছে, এবং আপনি বলছিলেন যে বাজেট ভুক্তির একটা বিষয় আছে, তো এটা কিভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অ্যাপ্রোচ করলেন এবং তারা কত সহজে নাকি কত কঠিনে আপনাদের অনুমোদন দিচ্ছেন? আমি যদি বলি যে এটা আমাদের কাজগুলো ছিল খুব কঠিন। অবশ্যই প্রথম দিকে অনেক চ্যালেঞ্জ ছিল, কারণ একটা নতুন আইডিয়া ছিল, অনেকে মেনে নিতে পারেন নাই, কারণ টিচারদের মধ্যে মানে স্টুডেন্টদের মধ্যে আবার সোসাইটি কি এটা আমাদের দেশে ধারণা ছিল না। আচ্ছা, এটা যখন শুরু করে দিলাম, শুরুতেই একজন মানুষ এক বাক্যে হাঁ বলে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার অধ্যাপক মোশাররফ সিদ্দিক স্যার। তিনি সাথে সাথে আইডিয়াটা শুনেই তিনি এটা হাঁ করে একদম ওকে, এক বাক্যে ওকে, এটা তোমরা শুরু করো, কাজ করো। ফ্যান্টাস্টিক। আমাদের সময় খুবই কম, আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে। এই গবেষণার জন্য তো একজন গাইড বা সুপারভাইজার লাগেন, তো এই কাজগুলো কারা করবেন? আমরা এটা বলি, আমাদের প্রত্যেকটা টিমে একজন করে, আবার এখানে টিচারদের সম্পৃক্ততা আমরা রেখে দিয়েছি। অবশ্যই প্রত্যেকটা টিমে একজন করে টিচার আছেন সুপারভাইজার হিসেবে। এবং বাজেট, এটার জন্য তো খরচের ব্যাপার, সেটাও কি আপনারা? এটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই বছর থেকে একটা বাজেট পাচ্ছি, আশা করি সামনে আরো পাবো, এবং গবেষণার কাজ অনেক দ্রুত এগিয়ে যাবে। আমরা সেটা এইটা কি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে নাকি এটা সারা দেশে জনপ্রিয় করা? আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য ছিল এরকম, যে বিশ্ববিদ্যালয় শুরু হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে একই ধরনের সংগঠন প্রতিষ্ঠিত হবে, এবং আমরা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব সার্বিকভাবে তাদেরকে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানি, বিউপিতে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল, তারা ইতিমধ্যে শুরু করে দিচ্ছে। গুড, ভেরি গুড। তাদেরকে আমরা এটা যত বেশি বেশি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান, এবং আমি আলাপ করছি সাস্টে এরকম একটা সোসাইটি করার জন্য, তাদের সাথে আলাপ করছি, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ধীরে ধীরে আমরা যোগাযোগ করছি। এবার ধরেন আপনি কি বলবো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি পড়ালেখা করেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো একজন স্টুডেন্ট, আপনি আমাকে কনভিন্স করবেন যে এরকম একটা সংগঠনের সাথে যুক্ত হওয়া উচিত বা করা উচিত। তার আগে আমি দর্শকদের বলে আছি, আমাদের আজকের গেস্ট সাইফুল্লাহ সাদেক, তিনি একজন মাইম শিল্পী, মুখাভিনয় করেন তিনি। আমরা চেষ্টা করব উনি আমাকে আপনার মুখাভিনয় দিয়ে বুঝাবেন আমি যে আপনি এটার গুরুত্ব কতখানি, আপনি এটা কিছু করে দেখান আসলে আপনার জন্য সুবিধাজনক যেটা। আমি কি আর এখানে হেঁটে করার স্কোপ যেহেতু নাই আমাদের টেকনিক্যাল কারণে, মানে বন্দি অবস্থায় আমাকে মাইম করতে হবে। আপনি একটু যদি দেখান। মাইম এক ধরনের মূলত একটা শিল্প, নির্বাক শিল্প, যেটা খুবই প্রাচীন, কথা না বলেই করতে হয়, খুবই প্রাচীন, এবং বাংলাদেশে সেটা প্রচলিত ছিল কাজী মশিউল হুদা, পার্থপ্রতি মজুমদারদের হাত ধরে। এখন অনেকেই কাজ করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন, এবং মাইম অ্যাকশনের ফাউন্ডার পরিচালক মীর লোকমান। সে অসাধারণ কাজ করছে সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও বিভিন্ন প্রতিযোগিতায় কাজ করছে। তা আমি মূলত মাইমের সাথে সম্পৃক্ত, এটা শুধুমাত্র ভালো লাগা থেকে। জি, আমরা তো মূলত সাংবাদিকতা করি, গবেষণা করি, মূলত আমার জীবনের লক্ষ্যটাই হচ্ছে গবেষণা। আপনি আমাকে যদি একটু তো মাইমের যে ছোট করে দেখান। আমি মাইম এখন মূলত আমি বলতে পারি যে কোনো সব বিষয়ে আমি শেখার পর্যায়ে আছি, মাইমও শিখছি আমি, এবং শিখছি বিভিন্ন পর্যায়ে, প্রতিযোগিতায় অংশ নিচ্ছি, যাচ্ছি। মীর লোকমানের কাছ থেকে শিখছি মূলত। তো এখন আমি যেহেতু এখানে ফর্মালি কিছু নেই, স্বাভাবিকভাবে আমি একটু যেটা করে দেখাতে চাই এরকম। ধরুন
আমি আপনার সাথে পরিচয় হচ্ছি, আমি হাত বাড়িয়ে দিলাম, এই যে আমি এইভাবে দিলাম। আপনি দিলেন, দিলেন, এটা এটা কাপ, আমি কাপটা নিলাম, ধরেন আমাকে পানি দিলেন। এটা কি পানি খাচ্ছেন না চা খাচ্ছেন? পানি খাচ্ছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা জাস্ট শেষ প্রশ্ন, মাত্র 30 সেকেন্ডস ইয়ার জন্য, আশরাফুলের জন্য, সেটা হচ্ছে যে পড়ালেখা যেটা করে এসেছেন সাংবাদিকতায়, কাজ করতে গিয়ে কি কোনো ইয়া হয়, অসুবিধা হয়? প্র্যাকটিস এবং একাডেমি এবং প্র্যাকটিস আচ্ছা, ইন্ডাস্ট্রির মধ্যে কি তফাৎ? আগে যেটা 30 সেকেন্ডসের মধ্যে। একাডেমিক লাইফ এবং প্রফেশনাল লাইফ ইজ নট সেম, তো এটা একটু ডিফারেন্ট, কিন্তু আমার জার্নালিজমের ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এখন যখন কাজ করছি কাজটা অনেক সুবিধায় করতে পারছি। And আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আছে কিন্তু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটা ছিল না, এটা এখন হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে বলবো যে আমার যে অর্গানাইজেশনের যে স্কিলগুলো ছিল, সাংগঠনিক দক্ষতা, এগুলো অনেক কাজে দিচ্ছে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করব। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আমরা চাই সারা দেশে ছড়িয়ে ছিটে থাকে এরকম আশরাফুল এবং সাইফুল্লাহ সাদেকের মতো যারা কাজ করছেন, ভালো কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, তরুণদের জন্য কাজ করছেন, তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে চাই। আপনারা আসুন আমাদের সাথে এবং আপনাদের মাধ্যমে আলোকিত হোক আমাদের তরুণ সমাজ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।